তো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এসএসসি জিডি এক্সাম যে হয় সেই এক্সামের অঙ্কের যে সিরিজ, সেই অঙ্কের সিরিজ নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো এসএসসি জিডিতে তোমাদের 20টা অঙ্কের প্রশ্ন থাকে এবং সেগুলোতে এক একটা 2 নাম্বার করে থাকে, অর্থাৎ 20 দুগুণে 40 নাম্বার। মোস্ট ইম্পর্টেন্ট এই পোর্শনটা কিন্তু খুব ভালো করে যদি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তো এসএসসি জিডির ক্ষেত্রে তোমাদের অঙ্কের চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের পরপর করাবো এবং এবং সেগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোই নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের আজকের যে ক্লাসটা আমি শুরু করছি সেটা হলো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের যে চ্যাপ্টারটা আছে সেই নাম্বার সিস্টেম আমরা জানি অনেক কিছু এর মধ্যে ইনক্লুড থাকে। বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো রয়েছে, যে টাইপের প্রশ্ন আছে সেই টাইপ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, একটা জিনিস হলো যে কোনো এক্সাম দিতে গেলে তার প্রিভিয়াস ইয়ার কিন্তু মাস্ট করে যেতে হবে। তার সাথে সাথে যেই টাইপের প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো বেশি কথা বলবো না, আজকে শুরু করছি তোমাদের অঙ্কের চ্যাপ্টার। ফার্স্ট হলো নাম্বার সিস্টেম। তার মধ্যে বিভাজ্যতা সম্পর্কে আমরা একটু কথা বলে নিই। দেখো, বিভাজ্যতা কোনো একটা সংখ্যা সেটা কত দ্বারা বিভাজ্য সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে, যাতে আমরা অঙ্কগুলোকে কুইক ক্যালকুলেশন করতে পারি। তাছাড়া বিভাজ্যতা দিয়েও অনেক অঙ্ক থাকে। তোমরা অবশ্যই যারা প্র্যাকটিস করেছো তারা জানো, আর যারা জানো না তারা জেনে নাও, অসুবিধা নেই, আমি সব বলে দেবো তোমাদেরকে। দেখো, বিভাজ্যতার ক্ষেত্রে তোমাদের আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছি যেখানে বিভাজ্যতার সমস্ত রুলস, অনেকগুলো রুলস আমি একটা ভিডিওতে পুরো কভার করিয়ে দিয়েছি। তো তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখোনি তোমরা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আজকে আমি তবুও কিছুটা তোমাদের বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করে দেব। যেমন দেখো, ফার্স্ট আছে 2 দ্বারা বিভাজ্যতা। তাহলে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্যতা আমরা কিভাবে বুঝবো? প্রথমে দেখো বলছে 2 দ্বারা বিভাজ্য, তাই তো 2 দ্বারা বিভাজ্যতা আমরা কিভাবে বুঝবো? ধরো কোনো একটা সংখ্যা আছে, আমি বলছি 2 3 4 5 6, তাহলে এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য? বা বলছি যে 3 6 8 9, এটা কি 2 দ্বারা বিভাজ্য? 2 3 4 5, বা এখানে ধরো 6 লিখলাম, 2 লিখলাম, এখানে ধরো 8 লিখলাম, এটা কি 2 দ্বারা বিভাজ্য? বা আমি বললাম যে 100, এটা কি 2 দ্বারা বিভাজ্য? তাহলে কিভাবে আমরা বুঝবো যে 2 দ্বারা বিভাজ্য নাকি? প্রথমত, যে কোনো একটা সংখ্যা সেই সংখ্যাটার আমাদের একক ঘরের সংখ্যা। দেখো, এটাকে আমরা একক ঘরের সংখ্যা বলি, এটাকে দশক, এটাকে শতক ঘরের সংখ্যা বলি। তাহলে একক ঘরের যে অঙ্কটা রয়েছে, অ্যাকচুয়ালি এগুলোকে সংখ্যা বলে না, এগুলোকে ডিজিট বলে। এক একটাকে ডিজিট বলে, বা আমরা সংখ্যা ডিজিট বলি বা একক বলি। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক, যেটা অঙ্ক বলি। আর এটা দেখো, একক স্থানীয় অঙ্ক 9 আছে, এটা আছে 8, এটা আছে 0। তো একক স্থানীয় অঙ্ক বা লাস্টের যে ডিজিটটা সেটা যদি 0 2 4 6 বা 8 হয়, 2 4 6 বা 8 হয়, তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। দেখো, এখানে লাস্টের 6 আছে, 2 দ্বারা বিভাজ্য, 9 আছে, এটা হবে না, 8 আছে, 2 দ্বারা বিভাজ্য, 0 আছে, মানে হলো 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা খুব সহজেই চিনে যাব, এবং যে সমস্ত সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলোকে কিন্তু আমরা জোড় সংখ্যা বলে থাকি, আর বাদবাকিগুলো হয়ে যায় বিজোড় সংখ্যা। তারপর দেখো, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যতা আমরা কিভাবে বুঝবো? কোনো একটা সংখ্যা যদি এরকম থাকে, ধরো দেওয়া আছে 3693, তো 3 দ্বারা বিভাজ্য নিয়মের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর আমাদের সাম বের করতে হয়, যোগফল বের করতে হয়। তাহলে এখানে দেখো 6 3 9 9 9 18, 18 আর 3 হলো 21। তাহলে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটার যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে আমরা সাম করব, অর্থাৎ যোগফল বের করব, এবং সেই যোগফলটা কি 3 দ্বারা বিভাজ্য সেটা আমাদের দেখতে হবে। এখানে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, 3 7 21, তাহলে সেই সংখ্যাটা কিন্তু, এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। আরেকটা উদাহরণ আমরা যদি নিয়ে নিই, ধরো ধরো এমন একটা সংখ্যা নিলাম আমরা, তো এই সংখ্যার যে ডিজিটগুলো আছে সেগুলোকে আমরা যোগ করব। 7 7 2 কত হচ্ছে 9, 9 5 14, 14 আর 3 17, 17 আর 8 যোগ করলে কত হবে
25 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে যোগফল 25 হচ্ছে, 25 হলে সেটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? 25 হলে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। আশা করি বোঝাতে পারলাম। তাহলে কি বলছে যে যে একটা সংখ্যা আছে তার যে ডিজিটগুলো আছে সেগুলোকে আমরা যোগ করব, সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো 3-এর পরে আমি তোমাদের 9 দ্বারা বিভাজ্য একবারেই বলে দিই। 9 দ্বারা বিভাজ্য একই রকম নিয়ম, 3-এর যে নিয়ম সেটার সাথে 9 দ্বারা বিভাজ্য সেম নিয়ম। যেমন আমি যদি বলি, ধরো এই একটা সংখ্যা আছে, এর যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে আমরা যদি যোগ করি কত হবে? 8 একে 9, 5 এ 4, 8 একে 9, 9 4 কত হচ্ছে? 13, 13 আর 5 হচ্ছে 18, 18 আর 3 21, 21 আর 6 হচ্ছে 27। তাহলে এই যে 27 হলো, 27টা কি হয়? 27টা হলো 9 দ্বারা বিভাজ্য। 27 হলো 9 দ্বারা, 3 নং 27। তাহলে এটা কিন্তু এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিন্তু পুরোটাই 9 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝাতে পারলাম। তাহলে তিনের যে নিয়ম তার সাথে 9-এর নিয়ম প্রায় সিমিলার রয়েছে। এবার দেখো 3-এর আর 9-এর যে নিয়ম সেটাকে আমি অন্যভাবেও করতে পারি। যেমন ধরো এই সংখ্যাটাকে আমি এভাবে লিখছি, এইভাবে লিখছি। তো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নাকি সেটা কিন্তু আমরা এই যোগফল দেখে তো বের করতে পারবোই। আরও একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি 3 দ্বারা বিভাজ্য বলে, 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা কি করব? এখানে যেই সমস্ত সংখ্যাগুলো 3 আছে, 6 আছে বা 9 আছে সেগুলোকে আমরা কেটে দেব। দেখো 3 কেটে দিলাম, 6 কেটে দিলাম, 9 কেটে দিলাম, এখানে 9 আছে, 9 কেটে দিলাম। 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যদি এই যে সংখ্যাটা রয়েছে এখানে 3, 6, 9 এগুলো যদি থাকে সেগুলো আমরা কি করব? কেটে দেব। তো কেটে দেওয়া হলো। এবার যেগুলো পড়ে আছে, যেই সংখ্যাগুলো পড়ে আছে এগুলোকে আমরা কি করব? এগুলোকে আমরা 3, 3, 6 বা 9-এর যোগফল হিসেবে লেখা যায় নাকি দেখব। অর্থাৎ দুটো বা তিনটে সংখ্যা যোগ করে হয় 3 আসবে, না হলে 6 আসবে, না হলে 9 আসবে, সেরকম কি তৈরি হয় সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এই দুটোকে আমরা একসাথে কেটে দেবো। আবার দেখো এখানে আছে 5, এখানে আছে, এখানে 4, এখানে 5, তাহলে 5 এ 4 কত হয়? 9 হচ্ছে। তাহলে এই দুটোকে আমরা কেটে দেবো। আমরা বলেছি যে 3, 6, 9 যদি তৈরি হয়, প্রথমত 3, 6, 9 যদি ডাইরেক্ট থাকে ডাইরেক্ট কেটে দেব, আর যদি ডাইরেক্ট না থাকে সেগুলো যোগফল যোগ করে যদি আমরা 3, 6, 9 তৈরি করতে পারি তাহলে আমরা কেটে দেব। সব কেটে গেছে মানে এটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 9-এর ক্ষেত্রেও তুমি সেম নিয়ম করতে পারো। ধরো আমি বলছি যে, ধরো এরকম আছে, এই একটা সংখ্যা দেওয়া আছে, ধরো এই একটা সংখ্যা দেওয়া আছে। এখন এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? আমরা কিভাবে বুঝবো? তো 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 9-কে কাটতে হবে। আমরা কিন্তু এখানে 3-কেও কাটতে পারবো না, 6-কেও কাটতে পারবো না। আমরা দেখেছি 3-এর ক্ষেত্রে 3, 6, 9 তিনটেকেই কাটা যাচ্ছে, কিন্তু 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 9গুলোকে কাটতে হবে। বা দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা মিলিয়ে যদি 9 তৈরি করা যায়, মানে একাধিক সংখ্যা মিলিয়ে যোগ করে যদি 9 তৈরি করা যায় তাহলেও আমরা কাটতে পারবো। কিন্তু 9 ছাড়া আমরা 3 দিয়েও কাটতে পারবো না, আবার 6 দিয়েও কাটতে পারবো না, মানে 6 তৈরি হলেও কাটতে পারবো না। 9 দেখো এখানে সিঙ্গেল আছে, 9কে আমরা কেটে দিলাম। আর কোথাও 9 তৈরি হয় নাকি দেখতে হবে। দেখো 6 আর 3-এ কত হয়? 9। তাহলে এই দুটোকে আমরা কাটতে পারবো। দেখো 4 আর 5-এ কত হয়? 5 এ 4-এ 9 হয়। তাহলে এই দুটোকে আমরা কেটে দিতে পারবো। 8 আর 1-এ কত হচ্ছে? 9 হয়। অর্থাৎ এই দুটোকে আমি কেটে দিতে পারবো। আর এখানে 6 আর 3-এ 9 হয়, এই দুটোকে আমরা কেটে দিতে পারবো। মানে যোগফল যদি 9 হয় তাহলেও কাটা যাবে, আর যদি সিঙ্গেল 9 থাকে তাহলেও কাটা যাবে। শুধুমাত্র 9-এর ক্ষেত্রে 9ই তৈরি হতে হবে। ঠিক আছে, 9-এর ক্ষেত্রে 9ই তৈরি হতে হবে, 3, 6 এগুলো হলে হবে না। আশা করি বোঝাতে পারলাম। ওকে।
তাহলে আমাদের 2 হলো, 3 হলো, আর হলো 9। 4 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? দেখো 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাদের কোনো একটা সংখ্যা যদি আমরা লিখি, তাহলে আমাদের শেষ দুটো ডিজিট দেখতে হবে। লাস্টের যে দুটো ডিজিট, সেই দুটো ডিজিট দেখতে হবে। সেই দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, যেমন 4 6 24, এই 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 6 24 মিলে যাচ্ছে, তাহলে লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। তা আরেকটা জিনিস আছে, যদি 4 দ্বারা বিভাজ্য আমরা দেখতে চাই, লাস্টে যদি দুটো সংখ্যা যদি দুটো শূন্য হয়ে যায়, ধরো আমি বলছি এখানে 6000 আছে, 6000 আছে, তাহলে লাস্টের দুটো ডিজিট কি আছে? শূন্য। হয় লাস্টের দুটো ডিজিট শূন্য, বা লাস্টের দুটো ডিজিট সেগুলো 4 দ্বারা বিভাজ্য হলে, দেখো শেষ দুটি অঙ্ক শেষ দুটি অঙ্ক শূন্য হয় অথবা 4 দ্বারা বিভাজ্য হয়। লাস্টের দুটো ডিজিট আমরা দেখব, সেগুলো দুটোই যদি শূন্য হয় অথবা দুটো যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? কোনো একটা সংখ্যার শেষ স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয়, অর্থাৎ কোনো একটা সংখ্যা, তুমি একটা সংখ্যা লিখলে, তো সেক্ষেত্রে লাস্টের ডিজিটটা হয় 5 হবে, না হলে 0 হবে। 5 অথবা 0 থাকলেই মনে করবে যে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। লাস্টে যদি 5 থাকে বা 0 থাকে, ধরো 5 5 আছে মানে এটা 5 দ্বারা বিভাজ্য। এটা দেখো লাস্টে 0 আছে মানে এটাও 5 দ্বারা বিভাজ্য। তাহলে লাস্টে হয় 5 থাকবে, না হলে 0 থাকবে, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। নেক্সট দেখো 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য মানে কি? 6 মানে হলো 6কে আমরা 2 গুণ 3 লিখবো, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। 6 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, আবার তার সাথে সাথে 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। যেমন এখানে দেখো, এটাকে আমরা যোগ করলে কত হবে? 3 2 5, 5 5 10, 10 7 17, 18 19 20, 20 আর 4 কত হচ্ছে? 24 হয়ে যাচ্ছে। যোগফল হয়ে যাচ্ছে 24। তাহলে 3 8 24, 3 দিয়ে ভাগ যাচ্ছে সংখ্যাটাকে, 3 দিয়ে ভাগ যাচ্ছে। তার সাথে সাথে লাস্টে যদি 4 থাকে, আমরা বলেছিলাম কোন একটা সংখ্যা সেটা লাস্টে যদি 0 2 4 6 8 থাকে, তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা এবং তার সাথে সাথে 3 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে, অর্থাৎ এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তোমাদের আমি ডিটেলসে অ্যানালাইসিস করে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। সেখানে অনেকগুলো সংখ্যার বিভাজ্যতা আমি দেখিয়ে দিয়েছি। তারপর দেখো 8 দ্বারা বিভাজ্য। তোমাদের এসএসসি জিডিতে সব থেকে যদি বেশি প্রশ্ন দিয়ে থাকে, সেটা হলো 8 দ্বারা বিভাজ্য। এই ফরমেশনে, এই ফর্মুলাতে তোমাদের সবচেয়ে বেশি অঙ্ক দেয়, এটা অবশ্যই ভালো করে দেখে নাও। 8 দ্বারা বিভাজ্য বলছে যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক, অর্থাৎ একক দশক এবং শতক স্থানীয় যে অঙ্কগুলো আছে, সেগুলো হয় তিনটেই শূন্য হবে, অথবা সেই তিনটে যে অঙ্ক তারা 8 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো লাস্টের তিনটে যদি শূন্য হয়, লাস্টের তিনটে আমরা শূন্য দেখলেই, ঠিক আছে, চারটে শূন্য দেখার দরকার নেই, তিনটে শূন্য আসলেই আমাদের সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবেই। তিনটে শূন্য দেখো, ব্যাস বলে দাও যে এটা 8 দ্বারা বিভাজ্য। আর কি, আরেকটা ব্যাপার হলো লাস্টের তিনটে যে ডিজিট আছে, সংখ্যা আছে, সেই তিনটে সংখ্যাকে আমরা কি করব? 8 দিয়ে ভাগ করব। যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। যেমন এখানে দেখো 992 আছে, লাস্টের তিনটে 1992 আছে, তো তো এখানে লাস্টের তিনটে ডিজিট কি আছে? 992। এটাকে এক কাজ করো, 8 দিয়ে ভাগ করো। 8 একে 8, 8 দুগুণে 16, 32, 4 8 32 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এটা কিন্তু মিলে যাচ্ছে, 8 দিয়ে লাস্টের তিনটে ডিজিট মিলে যাচ্ছে। ধরো এই সংখ্যাটা অনেক বড় হতে পারতো, এরকম ধরো এই সংখ্যাটা এত বড়, কিন্তু এই এত বড় সংখ্যাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করতে চাই, তাহলে আমাদের অনেক সময় নষ্ট হবে। তো আমাদের শুধুমাত্র লাস্টের যে তিনটে ডিজিট আছে, সেই তিনটে ডিজিটকে আমরা 8 দিয়ে ভাগ করব। যদি মিলে যায় তাহলে আমরা ভাববো যে এটা 8 দ্বারা বিভাজ্য। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো 9 দ্বারা বিভাজ্য, আমি বলে দিয়েছি অলরেডি, 9 দ্বারা বিভাজ্য তোমাদের বলা হয়ে গেছে। 10 দ্বারা বিভাজ্য খুব ইজি নিয়ম, লাস্টে যদি শূন্য থাকে, লাস্টে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি শূন্য থাকে, তাহলে সেটা হয়ে যাবে 10 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য, এই 8 দ্বারা বিভাজ্যকে স্টার করলাম,
তারপরেই চলে আসবে তোমাদের 11 দ্বারা বিভাজ্য। এই দুটো দিয়ে কিন্তু তোমাদের অঙ্কটা মেনলি থাকে। দেখো 11 দ্বারা বিভাজ্য কি বলছে, ধরো একটা এক্সাম্পল নিচ্ছি। এই যে একটা সংখ্যা নিলাম আমরা, সেই সংখ্যার যুগ্মস্থানীয় এবং অযুগ্মস্থানীয় সংখ্যাগুলোকে যদি আমরা দেখি, এক মিনিট, 2 8 1 8 2, তাহলে এইটা দেখো এর পজিশন হলো ফার্স্ট পজিশন, এ আছে সেকেন্ড পজিশনে, এ আছে থার্ড পজিশনে, এ আছে ফোর্থ পজিশনে, আর এ আছে কোথায়, ফিফথ পজিশনে। এদের পজিশন ভ্যালু আমি দেখিয়ে দিলাম, যে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন দেখানো হলো। এখন এই যে যেগুলো অযুগ্ম স্থানীয় বলতে ফার্স্ট থার্ড ফিফথ এগুলো অযুগ্ম স্থানীয় পজিশন, আর সেকেন্ড এবং ফোর্থ এরা হলো যুগ্ম স্থানীয় পজিশন। এবার এই যে যুগ্ম স্থানীয় যে পজিশন দুটো তাদেরকে যোগ করো, 8 যোগ 8 কত হচ্ছে, 16 হয়ে যাচ্ছে। আর অযুগ্ম স্থানীয় কে কে আছে, 2 1 2, যোগ করো, 2 1 3, 3 2 5। তাহলে যে যুগ্ম স্থানীয় যে পজিশনের সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা যোগ করলাম, অযুগ্ম স্থানীয় পজিশনের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা যোগ করলাম। যোগ করার পরে আমরা একটার থেকে আরেকটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে দেখো এখানে 11 চলে আসলো। তাহলে যদি বিয়োগফল আমাদের 11 চলে আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। বিয়োগফলে আর কি কি আসতে পারে, বিয়োগফলে আসতে পারে 0, আসতে পারে 11 আসতে পারে, 11-র গুণিতক 22 33 44 এরকম 11-র গুণিতক সংখ্যা আসতে পারে। তাহলে 0 যদি আসে, বিয়োগফলটা যদি 0 হয় তাহলেও 11 দ্বারা বিভাজ্য, যদি 11 হয় বা 22 হয় বা 11-র গুণিতক হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এবার তোমাদেরকে আমি যদি বলি যে 1 2 3 1 2 3 এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি করব, আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব আলাদা করে, আর একটা একটা করে স্কিপ করব, সেই সংখ্যাগুলোকে যোগ করব। দেখো 3 2 5, 5 1 6 হলো, আর এখানে কি হলো, 2 1 3, 3 3 6 হলো। তাহলে এখানে 6 থেকে যদি 6 বিয়োগ করি 0 হয়ে গেল। তাহলে অবশ্যই এই যে 1 2 3 1 2 3 এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি তোমাদের মেন অঙ্কে। তোমাদের এসএসসি জিডি দেখো এটা 2003 সালের 12ই জানুয়ারি ফোর্থ শিফটের অঙ্ক, শিফট নাম্বার 4 এর অঙ্ক আছে এসএসসি জিডির। তো তোমাদের যে প্রশ্নগুলো করাবো সেগুলো কিন্তু এসএসসি জিডি রিলেটেডই প্রশ্ন, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের বারবার করে এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। যে অঙ্কগুলো করাবো এগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে, তাহলে তুমি অঙ্কে একটা ভালো স্কোর করতে পারবে, ভালো নাম্বার তুলতে পারবে। তো দেখো প্রথম প্রশ্নে কি বলছে, যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 16 দ্বারা বিভাজ্য নয়। এটা বলছে কোন সংখ্যাটা যেটা কিনা 16 দ্বারা বিভাজ্য নয় বলছে। তাহলে 16 দ্বারা বিভাজ্য নয় আমরা কিভাবে বের করব। দেখো কোন একটা সংখ্যা সেটা যদি 16 দ্বারা বিভাজ্য, 16কে যদি আমরা বলি 16 মানে কত হয়, যে 8 দুগুণে 16। আমরা একটু আগে 8-এর নিয়ম শিখেছিলাম, তোমাদের বলেছিলাম যে এসএসসি জিডিতে সব থেকে 8-এর নিয়মটা বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমরা যদি দেখি যে 8 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা হচ্ছে, 168 আছে। এটা দেখো 8 দুগুণে 16, 8 একে 8, ইজিলি 8 দিয়ে ভাগ যাচ্ছে লাস্টের 3টে ডিজিট। এখানে দেখো 016 আছে, মানে 016 মানে 16, 16কে যদি 8 দিয়ে ভাগ করি 8 দুগুণে 16, তাহলে 8 দিয়ে কিন্তু এই সংখ্যাটাও ভাগ হয়ে যাচ্ছে। এটা দেখো 776 আছে, 776কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 8 নং 72 হচ্ছে, আর এটা হচ্ছে 56, 7 8 56 হয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটাও কিন্তু 8 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো লাস্টের যে ডিজিটটা আছে এটা কি আছে, 826। তাহলে 826কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু মিলবে না, 8 একে 8, এখানে যদি আমরা 26 নামাই তাহলে 8 দিয়ে 26কে যাবে না, অর্থাৎ এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। দেখো যেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়, কোনো একটা সংখ্যা সেটা যদি 8 দ্বারা বিভাজ্য না হয় সেটা 16 দ্বারা কোনোদিনও বিভাজ্য হতে পারে না।
ঠিক আছে না? 16 দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য হবে সেই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবেই হবে। 16 দ্বারা যেটা বিভাজ্য হবে সেটা 8 দিয়ে অবশ্যই বিভাজ্য হবে। তো এই সংখ্যাটা কিন্তু 8 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে 16 দ্বারা কিভাবে বিভাজ্য হবে? তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এই 8 এর নিয়ম। পরের প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি জিডিতে আসা প্রশ্ন, আমি বলে দিচ্ছি। ইভেন তোমাদের চ্যাপ্টার ধরে ধরে আমি কমপ্লিট করাচ্ছি, এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট করাবো তোমাদের। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে লাইক দেবে আর একটা করে কমেন্ট করে যাবে যে ভিডিওটা কেমন লাগলো। কি বলো তো, যদি তোমরা তোমাদের থেকে যদি আমি রিপ্লাই পাই তাহলে কি হবে, আমি কিন্তু সেই ভিডিওটা তৈরি করতে আরও আমার ভালো লাগবে। তো সেক্ষেত্রে তোমাদের উপর ডিপেন্ড করছে আমি কেমন করে ক্লাস করাবো। অর্থাৎ তোমরা যদি কমেন্ট করো তাহলে সেই জিনিসটা আমার পক্ষে খুবই ভালো হবে। দেখো, 5 অঙ্কের একটি সংখ্যা বলছে যে 5 অঙ্কের একটা সংখ্যা আছে, সেটা কত? 354। তো 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 32,054 আছে, সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য যদি অঙ্কগুলিকে ক্রমবর্ধমান ক্রমে পুনরায় সাজানো হয়। ক্রমবর্ধমান মানে কি, ছোট থেকে বড় আকারে যদি সাজানো যায়, সংখ্যাটাকে যদি ক্রমবর্ধমান আকারে সাজানো হয়, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এটাকে যদি ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়, তাহলে গঠিত নতুন সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য? তাহলে এটাকে যদি সাজায় তাহলে যে আমাদের নতুন যে সংখ্যাটা তৈরি হবে সেটা কি দ্বারা বিভাজ্য? তাহলে এখানের 11-র কোনো রোলই নেই, 11টা আমাদের কোনো ফ্যাক্টর না, এটা জাস্ট বলে দিয়েছে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, কিন্তু তাছাড়া আর কিছু এখানে বলেনি। দেখো, এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে সব থেকে ছোট কি? 0, তারপরে 2, 3, 4, 5। কিন্তু মনে রাখবে 0 কখনো কিন্তু ফার্স্টে আসবে না। 0 যদি আসে তাহলে সেই সংখ্যাটা কিন্তু আর 5 অঙ্কের সংখ্যা থাকছে না, সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 5 অঙ্কের সংখ্যা রাখতে হবে এটাকে, তার জন্য শূন্যটাকে আমরা সবসময় পরে রাখবো, অর্থাৎ 2 লিখলাম আগে, তারপরে রাখবো 0। 3, 4, 5, তাহলে 20,345। এটা হয়ে গেল আমাদের নতুন যে সংখ্যাটা তৈরি হলো সেইটা। এখন এই সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য? লাস্টে কত আছে? লাস্টে আছে দেখো 5 আছে। লাস্টে যদি 5 থাকে বা লাস্টে যদি 0 থাকে, আমরা কি বলেছি, সেই সংখ্যাটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। আর কিছু দেখারই দরকার নেই, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেহেতু অপশান আছে আমাদের এগুলো, তাহলে 5 দ্বারা বিভাজ্য, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত জোড়াগুলির মধ্যে কোনটি সহমৌলিক সংখ্যার জোড়া তৈরি করে? সহমৌলিক সংখ্যা মানেটা কি? সহমৌলিক সংখ্যা মানে হলো পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক। আচ্ছা, এবার দেখো, পরস্পর মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো? কোন সংখ্যাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা? দেখো, পরস্পর মৌলিক সংখ্যা অবশ্যই এখানে দুটো সংখ্যা থাকতে হবে, অবশ্যই দুটো সংখ্যা থাকতে হবে, এবং যেই দুটো সংখ্যা রয়েছে তাদের মধ্যে কোনো কমন উৎপাদক থাকবে না। কমন কোনো উৎপাদক থাকবে না এক ছাড়া। দেখো, প্রত্যেকটা সংখ্যার মধ্যেই কিন্তু এক কমন হিসেবে থাকে, তাহলে আমাদের এক ধরলে হবে না। এক ছাড়া বাকি যদি কোনো কমন উৎপাদক থাকে তাহলে কিন্তু, মানে কমন উৎপাদক না থাকলে তারা পরস্পর মৌলিক সংখ্যা হবে। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, ধরো এখানে 36 আছে আর আছে 15। তুমি যদি এগুলোকে ভেঙে নাও, কত হবে? 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিকে 9। এটা যদি 3 দিয়ে করো, 3 পাঁচা 15। এখন এই সংখ্যাটাকে ভাঙার ফলে আমরা কি কি পেলাম? 2, 2, 3, 3। আর এখানে কি কি পেলাম? 3 আর 5। তো একটা তো কমন উৎপাদক রয়ে গেছে এখানে। এখানে 3 আছে, আবার এখানেও 3 আছে, তাই না? একটা কমন উৎপাদক রয়েছে, তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। যদি যদি এখানে কমন উৎপাদক না থাকতো তাহলে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হতো। আরও একভাবে আমরা বলতে পারি পরস্পর মৌলিক সংখ্যা কিভাবে হতে পারে, যদি দুটো সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে কমন উৎপাদক না থাকলে অবশ্যই গসাগু 1 হয়ে যাবে। তাহলে গসাগু যদি 1 হয় তাহলেও কিন্তু তারা পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো, আমরা বলছি 36, এটা হলো 3 12 36, আর এটা হলো 3 5 15, অর্থাৎ দুটোর মধ্যে 3 আছে, তাহলে এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। এখানে দেখো 9 আছে আর এটা 63। 63 মানে কি?
7 নং 63, অর্থাৎ এখানে কিন্তু 9 আছে, এখানেও কিন্তু 9 আছে, তাহলে এর কমন উৎপাদক 9 চলে আসছে, সেক্ষেত্রে আমাদের এটা মৌলিক নয়। এবার দেখো 21 আর 42, 42 মানে কি 21 দুগুণে 42, তাহলে এখানে 21 আছে, এখানেও 21 আছে, পরস্পর মৌলিক সংখ্যা, অবশ্যই নয়। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কারণ তুমি যদি 11কে ভাঙো, 11 তো এমনিতেই মৌলিক সংখ্যা, তার তো কোনো উৎপাদকই নেই, তাই না? 1 আর 11 ছাড়া কোনো উৎপাদক নেই। আর 21কে আমরা ভাঙলে 3 × 7 = 21 হবে। কমন উৎপাদক থাকছে দুটোর মধ্যে? নেই। দুটোর মধ্যে যদি কমন উৎপাদক না থাকে তাহলে তারা পরস্পর মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, যে 36 এবং 48 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। 36 এবং 48 দ্বারা বিভাজ্য, 36 এবং তার সাথে 48 দ্বারা বিভাজ্য, বলছে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে বলছে। কত অঙ্কের? 4 অঙ্কের। তো দেখো এখানে আমাদের প্রথমে 36 আর হলো 48, এদের আমরা লসাগু বের করে নেব। যদি আমরা 12 দিয়ে দুটোকেই যাচ্ছে, 3 × 36, 4 × 48, তাহলে 12 × 3 × 4 = 12, অর্থাৎ 144 হয়ে যাচ্ছে লসাগু। এবার দেখো এই যে 144 আছে না, এই 144 দিয়ে আমরা এই যে 4টে অপশান আছে এগুলোকে ভাগ করব। ভাগ করে যেটা আমাদের মিলে যাবে সেটা অ্যান্সার চলে আসবে। কিন্তু সবগুলোকে ভাগ করতে গেলে আমাদের অনেকটা সময় লাগবে, সেটা আমরা অবশ্যই করব না। এবার দেখো এই যে 144 আমরা এই দুটোর থেকে পেলাম, 36 আর 48-এর লসাগু করে যদি 144 পাই, তাহলে 144-এর যা যা উৎপাদক আসবে, আর এখানে যে 36 আর 48 এদের যা যা উৎপাদক থাকবে, সেই উৎপাদকগুলো দিয়ে কিন্তু 144-কে ভাগ যাবে। ধরো 36-এর উৎপাদক কি হতে পারে? 2 হতে পারে, তাহলে 2 দিয়ে কিন্তু 144-কে ভাগ যাবে। 9 হতে পারে, 9 দিয়ে 144-কে ভাগ যাবে। আর একটা জিনিস হলো, যদি এই যে এদের যে মানে 36 আর 48 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এমন একটা সংখ্যা, সেটা কি 144 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে 144 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে বলেছে। তো কোনো সংখ্যার যদি দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা যেটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হয়, সেটা অবশ্যই 144 দ্বারা বিভাজ্য হবেই হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বোঝাই, যে ধরো 3 একটা সংখ্যা আছে আর 4 একটা সংখ্যা আছে, তাহলে এদের এদের লসাগু কত হবে? 12 হয়ে যাচ্ছে, তাই না? এদের লসাগু হচ্ছে 12। এখন আমি বলছি যে 1 থেকে ধরো 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যা আছে, হ্যাঁ, তো এদের মধ্যে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা যেটা 12 দ্বারা বিভাজ্য, তাদের পার্থক্য বের করতে বলছে। তাহলে 12 দ্বারা বিভাজ্য 1 থেকে শুরু করলে আমাদের প্রথম সংখ্যাটা আসবে 12, 12 একে 12। আর 1 থেকে 100-র মধ্যে লাস্টের সংখ্যাটা কি হবে? 5 × 60, 6 × 72, 7 × 84, 8 × 96। 8 × কত হচ্ছে? 96 হয়ে যাচ্ছে, তারপরেরটা 100-র ওপরে চলে যাচ্ছে। এদের যে পার্থক্যটা, অর্থাৎ 96 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, তাহলে কত হবে? 84। তাহলে দেখো 84 কিন্তু অবশ্যই আবার সেই 12 দ্বারা বিভাজ্য হবে। 7 × 12 = 84। তাহলে কি বলছি, যে যদি আমরা বৃহত্তম সংখ্যা পাই এবং ক্ষুদ্রতম সংখ্যা পাই, এদের যে বিয়োগফলটা, এদের বিয়োগফলটা কিন্তু অবশ্যই অবশ্যই সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এদের যে লসাগু, অর্থাৎ 144, যে 144 দ্বারা কিন্তু বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটোর পার্থক্য বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো আমরা এখানে 48-কে বলছি যে 6 × 8, 6 × 8 = 48, অর্থাৎ আবার 144-এর উৎপাদক 6, 8 আসবেই আসবে। তাহলে 8 দিয়ে আমরা কি করি? এই 4টে অপশানকে দেখি 8 দিয়ে ভাগ যায় নাকি। ফার্স্টের অপশানটা দেখো 982 আছে, 8 দিয়ে ভাগ করো। 8 একে 8, 18, 8 দুগুণে 16, 22 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এটা দিয়ে ভাগ যাচ্ছে না, মানে এটা আমাদের আসবে না, তাই না? 144 দ্বারা যে সংখ্যাটা 144 দ্বারা ভাগ যাবে, তার উৎপাদক দ্বারা অবশ্যই ভাগ যাবে, এবং 144-এর একটা উৎপাদক অবশ্যই আমাদের 8 আসবেই আসবে। ঠিক আছে? এবার 8 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমাদের বুঝতে হবে যে দেখো এটা যদি 200 কত হচ্ছে? 98। 8 দিয়ে ভাগ করে দাও, 3 × 8 = 24, 58 হয়ে যাচ্ছে। এটা কি ভাগ যাবে? যাবে না, 8 দিয়ে যাচ্ছে না।
তাহলে এটাও আমাদের বাদ হয়ে গেল। এটা দেখো 8 একে 8, এখানে 12, 8 একে 8, 48, 6 8 48, এটা 8 দিয়ে ভাগ করো, মিলে যাচ্ছে। এখানে তিনটে সংখ্যা দেখো, 8 একে 8, 8 একে 8, 9, 12, 12 কে যাবে না, তাহলে এটা কিন্তু যাচ্ছে না। তাহলে একটা অপশানই আমরা দেখতে পাচ্ছি, অপশান সি, সেটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। বা তোমরা এটাই বেস্ট, ঠিক আছে, এই ওইটাই বেস্ট আছে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কি বলছে যে কোনো সংখ্যা 73, 115 এবং 185-কে একটি সংখ্যা দ্বারা ভাগ করা হলে, অর্থাৎ 73, 115 এবং 185-কে একটি সংখ্যা দ্বারা ভাগ করা হলে একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ থাকে এমন বৃহত্তম সম্ভাব্য সংখ্যাটি নির্ণয় করুন। দেখো, যখন কোনো বৃহত্তম সংখ্যা বের করতে বলে তখন আমরা সাধারণত কি করি, গসাগু করি। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তখন আমরা লসাগু বের করি। বৃহত্তম সংখ্যা বললে গসাগু, আর ক্ষুদ্রতম সংখ্যা বললে লসাগু। আর একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ যখনই থাকে এরকম বলবে, আমাদের যে তিনটে সংখ্যা দেওয়া আছে এই তিনটে সংখ্যার মধ্যে কি করব আমরা, এই সংখ্যাটা থেকে এইটা অর্থাৎ মিডিল যে সংখ্যাটা সেটার থেকে একেবারে ছোট সংখ্যাটা বিয়োগ করব, আর যে বড় সংখ্যাটা সেটার থেকে যে মিডিল যে সংখ্যাটা সেটাকে মাইনাস করব। 115 থেকে 73 বিয়োগ করে দাও, 42 হচ্ছে। 185 থেকে 115-কে বিয়োগ করে দাও, কত হচ্ছে, 70 হয়ে যাচ্ছে, 70 হয়ে যাচ্ছে। এবার কি বলছে যে একই ভাগশেষ থাকে এমন বৃহত্তম সম্ভাব্য সংখ্যাটা কি হবে। তাহলে বৃহত্তম সংখ্যা যদি আমাদের বলে তাহলে আমাদের গসাগু করতে হবে। তাহলে 42 আর হলো 70, এদের গসাগু তুমি বের করে নাও। 42 আর 70, দেখো গসাগু অনেকগুলো নিয়ম আছে, তিনটে তিনটে নিয়মে গসাগু করা যায়। যেমন এটা আমি একটা বলে দিচ্ছি, দুটো সংখ্যাতে যেতে হবে, দুটো সংখ্যার মধ্যে যাবে এমন সংখ্যাগুলো আমরা এই সাইডে লিখবো। ধরো 7 দিয়ে, 6 7 কত হচ্ছে 42, 7 10 70, 7 দিয়ে দুটোকেই যাচ্ছে। আর 2 দিয়ে দেখো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 হলো। এবার এই পাশে যে সংখ্যাগুলো থাকবে এদের গুণফলটাই গসাগু হয়ে যাবে, অর্থাৎ 7 দুগুণে কত হয় 14। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আর কি কিভাবে গসাগু করতে পারি আমরা, 42 আর 70 এগুলোকে আমরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। 42 আর হলো 70, তুমি এভাবেও করতে পারো, 21 দুগুণে 42, 3 7 21, আর এটা ধরো 35 দুগুণে 70, 5 7 35। এদের মধ্যে কমন কি কি পদ আছে, কমন পদগুলো আমরা নিয়ে নেব। যেমন 7 আছে আর আছে 2, তাহলে 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14 হয়ে যাবে, এটা একটা নিয়ম হয়। আরেকটা নিয়ম বলে দিচ্ছি, ভাগ পদ্ধতিতে আমরা করতে পারি। ধরো 42 এখানে আছে 70, 42 একে 42, এটা বিয়োগ করে দাও 8, এটা 5 2 28 হয়ে যাচ্ছে। এটা 42, 28 একে 28, অর্থাৎ যেটা আমাদের ভাগশেষ হবে সেটা দিয়ে আবার এই যে সংখ্যাটা এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে কত হচ্ছে 8 4 12, এখানে 3, 14 হয়ে যাচ্ছে। 14 দিয়ে আবার 28-কে ভাগ করব, 14 দিয়ে আবার এই সংখ্যাটাকে ভাগ করব, 14 দুগুণে 28। দেখো মিলে গেল, মিলে গেলে এটা কিন্তু অ্যান্সার নয়, আমাদের এটা অ্যান্সার হয়, এটা হলো নির্ণয় গসাগু। তাহলে তোমাদের তিনটে পদ্ধতিতে আমি কিন্তু গসাগু দেখিয়ে দিলাম, তোমাদের যেই প্রসেসটাই তাড়াতাড়ি মনে হবে যে এটা তাড়াতাড়ি আসবে সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, তাহলে বৃহত্তম বললে কি বলেছি, বৃহত্তম বললে আমরা গসাগু করব, আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে আমরা লসাগু করব। নেক্সট বলছে যে 20 এর সাথে কত নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে, 20-র সাথেই যে 4টে অপশান আছে এর মধ্যে কোনটা যোগ করলে তা 18, 56 এবং 42 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। দেখো, যখন বলবে যে এত 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 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তার মানে এদের লসাগু বের করতে হয়। এদের কি করতে হয়, লসাগু এলসিএম বের করতে হয়। এত 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 দ্বারা বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য মানে এদের লসাগু বের করতে হয়। দেখো বলছে 20-র সাথে কত যোগ করলে, কত যোগ করলে কি হবে, এত 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 দ্বারা
সম্পূর্ণরূপে বিভাজ্য একটা সংখ্যা, মানে এদের লসাগুটা বেরোবে। এখানে আমরা এলসিএমটা লিখব। 18, 56, 42। 2 9 2 18, আচ্ছা 2 21, 3 3 3 9 28, 3 নং 7, 3 7 21, 4 7 28, 7 1 7 হয়ে গেল। তাহলে 3 4 12, 7 12 84, 84 সাথে 3 দুগুণে 6 কত হবে? 7 6 24, হাতে এসে 2 7 48, 504 হয়ে যাচ্ছে। তাহলে এদের যে লসাগুটা সেটা হয়ে যাচ্ছে কত? 504। আরেকবার বলছে যে 20 এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে, 20 এর সাথে কোন সংখ্যাটা আমি জানি না, এখানে কোন সংখ্যা, ধরো আমি x ধরে নিলাম, যে x সংখ্যাটা যোগ করলে কি হবে, যে তা 18, 56 এবং 42 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। অর্থাৎ 18, 56 এবং 42 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এমন সংখ্যাটা যদি বের করতে বলে, কি বের করব আমরা? তাদের লসাগু 504। এই 504 লসাগু মানেই হলো সেই 504কে তুমি 18 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 56 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, আবার 42 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সেই সংখ্যাটা হলো 504। এইবার আমাদের x এর মান যদি আমরা বের করি তাহলে কি হবে? 504 থেকে আমরা 20কে বিয়োগ করে দেব। 20কে বিয়োগ করলে কত হবে? 400, দেখো 84 হচ্ছে, 484, তাই না? তা 20-র সাথে কত যোগ করলে অত হবে? তাহলে আমাদের কি করতে হবে, যে যে সংখ্যাটা আসবে সেটার থেকে 20 মাইনাস করে দেবো। কত যোগ করলে বলছে, আমরা মাইনাস করে দেবো, তাই তো? কেন করব সেটা আমরা এখানে বুঝিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 বলা হচ্ছে বৃহত্তম সংখ্যা যা 286, 1001 এবং 2420-কে ভাগ করতে পারে তা হলো এক্স। ভালো করে প্রশ্ন পড়তে হবে। দেখো, আমরা প্রশ্ন যদি ভালো করে না পড়ি তাহলে কিন্তু অ্যান্সারে আমাদের গন্ডগোল হয়ে যাবে। বৃহত্তম সংখ্যা মানে একটা সংখ্যা, বৃহত্তম কোন সংখ্যা যা এই যে এত 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 কে ভাগ করতে পারে তা হলো এক্স। অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা আমাদের এক্স বলে দিচ্ছে। এক্স এমন একটা সংখ্যা যেটা দিয়ে এই তিনটেকেই ভাগ করা যায়। ওকে, তার মানে কি, এক্সটা হলো এদের গসাগু। এক্সটা হলো এদের গসাগু। তোমাদের বলেছিলাম যে বৃহত্তম যদি বলে তাহলে হবে গসাগু, আর ক্ষুদ্রতম বললে হবে লসাগু। তাহলে এক্স হলো কি এদের গসাগু। এখন আমাকে বলছে x/2 এর মান বের করতে, অর্থাৎ যে গসাগু বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেই মানটা বের করতে বলছে। এইবার দেখো, আমরা যদি সবগুলোর গসাগু করতে পারি, গসাগু করে অ্যান্সার আসবে, যেটা আসবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, অ্যান্সার চলে আসতে পারে। কিন্তু এটা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে করব। x/2 এর মান কত হবে বলছে। দেখো, x/2 এর মান এই 4টে অপশানের মধ্যে একটা হবে। x/2 এর মান এই যে 4টে অপশান আছে সেই অপশানের মধ্যে যে কোনো একটা অপশান হবে। আমি যদি প্রথমে বলি x/2 এর মান যদি 5 হয়, তাহলে আমাদের x এর মান কত, মানে সেই সংখ্যাটা যে গসাগুটা কত হওয়ার কথা, তাহলে 10 হয়ে যাওয়ার কথা, তাই না? বা x/2 এর মান যদি তোমার 5.5 হয়, x/2 এর মান 5.5 হলে x এর মান কত হবে? x এর মান হয়ে যাবে এর ডবল, অর্থাৎ 11। আর এটা হয়ে যাবে 6 দুগুণে 12, এটা হয়ে যাবে 4.5 দুগুণে 9 হয়ে যাচ্ছে, আর এটা হলো 5 দুগুণে 10। x/2 এর মান বের করতে বলছে। এখানে যে 4টে অপশান আছে এই 4টে অপশান কিন্তু x/2 এর মান। তাহলে আমরা x সমান কি পাবো? x সমান কিন্তু এদের সাথে 2 গুণ করলে, এই x/2 এর সাথে 2 গুণ করলে আমরা x পাবো, তাই না? x পাবো। তাহলে সবগুলোর সাথে আমি কি করলাম? 2 গুণ করে দিলাম। এইবার আমরা যে 4টে অপশান পেয়েছি, এই 4টে অপশান দিয়ে আমাদের দেখতে হবে এই 4টে অপশানের মধ্যে কোনটা দিয়ে সবগুলোকে ভাগ যায়। যেটা দিয়ে সবগুলোকে ভাগ যাবে সেটাই তো গসাগু, সেটাই গসাগু। 10 দিয়ে যদি ভাগ করি, দেখো এখানে লাস্টে 6 আছে বাদ, আমাদের 10 দিয়ে ভাগ করলে সবগুলো লাস্টে 0 দরকার, তাই না? এবার দেখো 11 আছে, 11 দিয়ে যদি আমরা দেখি 6 আর 2, 6 আর 2 এ কত হচ্ছে 8, এখানে কত আছে 8, 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0। আমরা 11-র বিভাজ্যের নিয়ম শিখেছি, তাহলে এখানে কি হচ্ছে? এটা 11 দ্বারা বিভাজ্য। এটা দেখো 1 আর 0 যোগ করলে 1 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে।
1 থেকে 1 বিয়োগ করো কত হবে? 0 হবে। তাহলে 0 যদি হয় সেটা 11 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 2 এ 2 এ কত হচ্ছে 4, আর এখানে 4 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 4। তাহলে 4 থেকে 4 বিয়োগ করো কত হবে? 0 হয়ে যাবে। তাহলে 0 কি? 0 যদি হয় 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। অর্থাৎ এই এই যে অপশনটা, এটা কিন্তু আমাদের সবগুলোর জন্য সঠিক হচ্ছে, প্রত্যেকটা অপশনের জন্য সঠিক হচ্ছে। তাহলে প্রত্যেকটা অপশন সেগুলো 11 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে এদের গসাগু 11 হবে। এবার তাছাড়া দেখো 12 আছে, 12 মানে 3 4ই 12, বা এখানে 12 আছে, এখানে লাস্টে 1 আছে, সে তো যাবেই না। 12 মানে তোমার সব হবে না। তারপরে 9 আছে, 9 মানে দেখো যোগফল যদি 9 হয়, এখানে 1 1 2 হচ্ছে, যোগফল তো হচ্ছে না। এখানে 4 4 2 6 হচ্ছে, 6ও যোগফল 9 হচ্ছে না। যাই হোক, এভাবে করে আমাদের করতে হবে। তাহলে অপশন আমাদের বি হবে সঠিক অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 1086। দুটো সংখ্যা, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 1086। ধরো আমি বলছি এক্স একটা সংখ্যা আর একটা সংখ্যা ওয়াই, এদের পার্থক্য কত বলছে? 1086। যখন আমরা একটি বড় সংখ্যাকে একটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, তখন আমরা ভাগফল হিসেবে 6 এবং ভাগশেষ হিসেবে 6 পাই। তাহলে বড় সংখ্যাটা নির্ণয় করো। তাহলে এখানে দেখো, আমি যদি বলছি যে দুটি সংখ্যার পার্থক্য, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে বড় সংখ্যা কোনটা হচ্ছে? এক্সটা হলো বড় সংখ্যা, ওয়াইটা হলো ছোট সংখ্যা। তাহলে ওয়াই দিয়ে যদি আমরা এক্স কে ভাগ করি, বড় সংখ্যা দিয়ে, বড় সংখ্যাকে যদি আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত হচ্ছে? 6, এবং ভাগশেষ কত হচ্ছে? 6। ঠিক আছে, ভাগফল 6 আসছে আর ভাগশেষ আসছে 6, এইটুকুনি আমাকে বলে দিয়েছে। এবার বলছে যে বড় সংখ্যাটা বের করতে। এখন এইখানে দেখো, এই যে মিডিলে থাকে, এটাকে আমরা কি বলি? ভাজ্য বলি। এটাকে বলি ভাজ্য, এটাকে কি বলি? ভাজক। এটা ভাগফল, এটা ভাগশেষ। এবার এই যে ভাজ্য যদি আমরা বের করতে চাই, অর্থাৎ এক্স আমরা কিভাবে বের করব, ভাজ্য কিভাবে বের করব? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর ভাজক গুণ ভাগফল অর্থাৎ 6 ইন্টু ওয়াই কত হচ্ছে? 6y প্লাস ভাগশেষ কত? 6। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম, একটা একটা হলো এটা আর একটা হলো এইটা। এবার দেখো এখানে এই সমীকরণে আমাদের x সমান কত আছে? 6y প্লাস 6। এই যে 6y প্লাস 6 x এর মান আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে ওখানে কি হবে? x এর মান হলো 6y প্লাস 6 লিখলাম, মাইনাস y আছে, সমান হচ্ছে 1086। কি হচ্ছে তাহলে? 5y সমান, এটাকে যদি ওইদিকে নিয়ে যাও -6 হয়ে যাবে, এর থেকে -6 যদি মাইনাস করো কত হবে? 1080 হয়ে যাবে, 1080 হয়ে যাবে। তাহলে ওয়াই সমান কত হবে? 5 দুগুণে 10, 5 একে 5, 5 6 30, তাই তো 216 চলে আসছে। ওয়াই এর মান চলে আসছে 216, কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা বলেছে, আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স সমান কি হবে আমাদের? এক্স সমান দেখো এখানে কি আছে? 6y প্লাস 6, অর্থাৎ 6 ইন্টু 216 যোগ 6 মানে 6, 6 6 36, 6 হাতে 3, 9, 6 দুগুণে 12, এর সাথে যদি 6 যোগ করো কত হবে? 1302 আসছে। 1302 মানে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে যে একটি সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল হিসেবে 120 এবং ভাগশেষ হিসেবে 0 পাবো। একটি সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল হিসেবে 120 পাবো এবং ভাগশেষ হিসেবে 0 পাবো। যদি একই সংখ্যাকে 41 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে? এটা আমাদের বের করতে হবে। তো একটি সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে বলছে, তাই না? একটা সংখ্যা আছে, সেটাকে আমরা যদি 42 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল আমরা পাচ্ছি 120 এবং ভাগশেষ পাচ্ছি কত? 0। ভাগশেষ পাচ্ছি আমরা 0, তাই না? তাহলে এই যে ভাজ্য মানে এই যে সংখ্যাটা, এটা কি হবে? এটা হয়ে যাবে ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ তো 0 আছে, তার মানে 42 ইন্টু 120, সিম্পল হিসাব, তাই না?
তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, নির্ণেয় সংখ্যাটা আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমাদের বলছে একই সংখ্যাকে 41 দ্বারা ভাগ করলে, এই যে সংখ্যাটা এটাকে যদি আমরা 41 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 41 দিয়ে ভাগ করলে কত হবে সেটা আমাদের বের করতে বলছে। এটাকে যদি 41 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে আমাদের বের করতে বলছে। তো কি হবে বলো? এটার একটা শর্টকাট নিয়ম আছে। এখন যদি তুমি এটাকে পুরোটাকে গুণ করো এবং গুণ করে যদি 41 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। তুমি এক কাজ করো, 41 দিয়ে 42কে ভাগ করো। 41 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি কত হবে? এখানে কিন্তু 1 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে অবশিষ্ট প্রথমটাতে 1 থাকলো। পরেরটাতে দেখো 41 দিয়ে 120কে ভাগ করে দাও। দুইবার যাবে, 2 একে 2, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে কত? 8, আর এখানে 9, 10, 11, 12, 38 হচ্ছে। হয়ে যাচ্ছে কত? এখানে 38 হয়ে যাচ্ছে, 38। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে অপশান সি, 38। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি করলাম, আমরা 41 দিয়ে 42কে ভাগ করলাম, ভাগশেষ আসলো 1। আবার 41 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি, 120কে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ চলে আসছে কত? 38। ভাগশেষ আসছে 38। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সহমৌলিক সংখ্যাকে উপস্থাপন করে? সহমৌলিক সংখ্যা মানেই হলো পরস্পর মৌলিক সংখ্যা। এর আগে একটা আমরা অঙ্ক করেছি এরকম। এখানে দেখো লাস্টে 5 আছে, এটা 5 আছে, তার মানে এই দুটোই 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এটা নেব না। দুটোই 5 দ্বারা বিভাজ্য, তার মানে এদের একটা সাধারণ উৎপাদক রয়েছে, সেটা হলো 5। তাহলে সাধারণ কমন উৎপাদক থাকলে হবে না। এটা দেখো 5 আর 1 6 হচ্ছে, আর এখানে 4, 4 এ 2 কত হচ্ছে? 6। তাহলে দুটোর মধ্যে কমন উৎপাদক কিন্তু মানে 6 মানে কি, 5 একে 6 মানে সেটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আবার এখানে দেখো 4 আর 2 6, অর্থাৎ এটাও 3 দ্বারা বিভাজ্য, দুটোই 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা আমরা নেব না। এটা দেখো 5 একে 6 মানে হলো 3 দ্বারা বিভাজ্য, আর এখানে 4 2 6 মানে হলো এটাও 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, এটা আমরা নেব না। এটা দেখো 15, 15 তো 5 একে 6 ঠিক আছে, 9 4 13, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা দেখো 3 5 15। ঠিক আছে, আর এর উৎপাদক 3 তো হচ্ছেই না, তার সাথে 5 উৎপাদক আসবেই না, তাহলে এটা হয়ে যাবে আমাদের নির্ণেয়, এটা অ্যান্সার হয়ে যাবে। পরস্পর মৌলিক যদি বলে, যা সহমৌলিক বা পরস্পর মৌলিক, এদের গসাগু এক হবে, অথবা আমরা কি বলেছি, এদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক থাকবে না। নেক্সট কোশ্চেন দেখো, এখানে 11 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 24 দ্বারা বিভাজ্য? 24 দ্বারা বিভাজ্য আমাদেরকে বলছে বের করতে। ঠিক আছে, 24কে যদি আমরা ভাঙি, দেখো 24কে অনেক রকম ভাবে ভাঙা যায়। যে 2 গুণ 12 হতে পারে, 3 আটা 24 হতে পারে, 3 আটা 24, আর হলো 4 6 24 হতে পারে। অর্থাৎ যেই সংখ্যাটা 24 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা, 12 দ্বারা, 3 দ্বারা, 8 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। ঠিক আছে, এবারে যে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে আমি যদি এগুলোকে 24 দিয়ে ভাগ করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটা সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে আমরা কোন অপশানটা বেছে নেব যেটা দিয়ে আমরা চেক করব। প্রথমে এখানে 2 আছে, 12 আছে, 2 দিয়ে তো প্রত্যেকটাই যাচ্ছে, তাহলে 2 দিয়ে বেকার আমার করা যাবে না। আর 12 মানে হলো 3 গুণ 4, তাই না? 4 দ্বারা বিভাজ্য দেখবে যে অনেকগুলো হয়ে যায়, অনেকগুলো 4 দ্বারা বিভাজ্য চলে আসবে, তখন কিন্তু আমরা অপশান খুঁজে পাবো না। ঠিক আছে, ওর জন্য 4 দ্বারা আমরা চেক করব না। আর 3 দ্বারাও যদি আমরা 3 দ্বারা চেক করতে পারি সেটা করা যাবে, কিন্তু দেখতে হবে। এবার দেখো 4 দ্বারা তো বললাম করব না, আর 3 6 দুগুণে 6 মানে হলো এখানে 2 আর 3 দ্বারা। তো বিশেষ করে তোমরা সবসময় মনে রাখবে, যদি 24 বলে 3 8 24, এটাকে সবার আগে প্রেফার করবে, যে 8 দ্বারা, বিশেষ করে 8 দ্বারা বিভাজ্য নাকি সেটা চেক করবে, তাহলে দেখবে তোমাদের অপশানটা চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো 8 দিয়ে যদি আমরা ভাগ করি, কারণ কি 8-এর মধ্যে কিন্তু 2ও লুকিয়ে আছে, 4ও লুকিয়ে আছে, তাই না? তাহলে 2 আর 4কে আমরা করব না, একবারে 8 দিয়ে করব। 8 দিয়ে তুমি 940কে ভাগ করো, 8 একে 8, 14 হয়ে যাচ্ছে, 8 দুগুণে 8 একে 8,
60 হবে না, এটা যাচ্ছে না। পরেরটা দেখো, এখানে কত আছে 458। এগুলো মুখে মুখেই করে নেবে, যারা যারা করতে পারো না ওইগুলো অবশ্যই এখন মুখে মুখেই করে নেবে। 8 4 8 32, 5 8 কত হচ্ছে 40, 58। 58কে যাবে না। এটা দেখো 8 একে 8, 7 8 56, এটা হয়ে যাচ্ছে। এটা দেখো 8 একে 8, এটা 60-এর মধ্যে 8 যাবে না, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। কারণ সি দেখো, অপশন সি কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে, বাকি কোনোটাই কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে না। আমরা বললাম যে 24-এর যে উৎপাদক সেগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু এটাকে যেতে হবে। এটা দেখো 3 দিয়েও যাবে, এখানে যে বলছিলাম যে 3 দিয়ে, দেখো 8 2 10, 10 5 15, 15 আর 6 কত হচ্ছে 21, 3 7 21। তুমি যদি বলি 4 4 দিয়ে বলো, 4 দিয়ে অবশ্যই যাবে। 56কে দেখো 4 দিয়ে ভাগ যায়, 4 একে 4, 4 4 16। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে? বলছে যে 104, 78 এবং 260 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো পি। তাহলে এই যে এত 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 দ্বারা বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা পি, তার মানে পি কি? পি হয়ে যাবে এদের লসাগু। আমি বলেছিলাম ক্ষুদ্রতম বললে লসাগু করতে হবে, বৃহত্তম বললে গসাগু করতে হবে। তাহলে এই যে এত এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য মানেই হলো এদের লসাগু, সেই লসাগুটাই কিন্তু এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যায়। আচ্ছা, পি হয় যদি পি প্লাস 40 সমান কিউ স্কোয়ার, এটা কিউ টু নয়, কিউটা এখানে হবে, কিউ স্কোয়ার হয়, তাহলে কিউ এর ধনাত্মক মান বের করতে বলছে, পজিটিভ মান আমাদের বের করতে বলছে। প্রথমে আমরা লসাগু করে নেব। 260, দেখো 4 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 4 দিয়ে কিভাবে ভাগ যাবে? দেখো আমি লাস্টের সংখ্যা দুটো ডিজিট দুটো দেখে নিলাম, এখানে 0 4 মানে 4 দিয়ে যাবে। আর এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, ও এটা তো 4 দিয়ে যাবে না, 2 দিয়ে করি আমরা, হ্যাঁ। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, আর এটা কত হচ্ছে 13 দুগুণে 26। এবার দেখো 13 দিয়ে যাবে, 4 তেরং 52, 3 তেরং 39, 13 একে 13, এটা 2 দিয়ে করে দিই 5, তাহলে কত হচ্ছে 3 5 15, 15 দুগুণে 30, 30 30 দুগুণে হলো 60, 60 গুণ 13 দুগুণে 26 হয়ে যাচ্ছে। 0 6 6 34, হাতে আছে 3, 6 দুগুণে 12, 15, 1560 চলে আসছে। 1500 পি এর মান কত আসছে 1560, প্লাস বলছে 40, 40 সমান কি আসছে কিউ স্কোয়ার। এবার 1560-এর সাথে 40 যোগ করলে কত হচ্ছে 1600 হয়ে যাচ্ছে। 1600 সমান যদি কিউ স্কোয়ার হয়, তাহলে কিউ সমান কি হবে √1600। এবার যেহেতু পজিটিভ ভ্যালু বলেছে না, এর জন্য আমরা মাইনাস নেব না, জাস্ট প্লাস নেব। আর 1600 মানে কত রুট, মানে 4 4 আর 16, অর্থাৎ 40-এর রুট, 40-এর স্কোয়ার। 1600 রুট হয়ে যাবে 40, 4 4 আর 16, 40 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে অপশান এ, অপশান এ হবে। পরের প্রশ্ন দেখো, এ এর সর্বনিম্ন মান কত যার জন্য সংখ্যা, এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে এই যে সংখ্যাটা আছে এটা 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তোমাদের বলেছিলাম 3 দ্বারা যদি কোনো সংখ্যা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে কি হবে, সেগুলোকে আমরা দুটো নিয়মে করতে পারি। দুটো নিয়মে করা যায়। 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য বলছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এটা কেটে কেটে আমরা বাদ দিয়ে দিতে পারি। প্রথমে 3 বাদ দিলাম, তারপরে 3 দুগুণে 6, 9 থাকলেও বাদ দেব। আর দেখো 5 4 কত হচ্ছে, 5 4 9 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এই দুটোকে বাদ দিয়ে দিতে পারি। পড়ে থাকছে 8a, 8a। এবার আমরা কি বলেছি, এদের যোগফল, এগুলোকে সবগুলোকে যোগ করলে যা হবে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তাই না? আর কেটে দিয়ে যেগুলো পড়ে থাকবে তাদের আমরা যোগ করব। তাহলে 8 যোগ 8 যোগ কত a, সেটা 3 দ্বারা বিভাজ্য। তা 8-এর সাথে কত যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হয়? 8-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে তো 9 হবে। তাহলে 1 যোগ করতে হবে, এর মান কি হবে 1 হয়ে যাবে, এর মান হয়ে যাবে 1। 8-এর সাথে কত যোগ করলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে? 8-এর সাথে 1 যোগ করলে 9 হবে। সেই 9 কিন্তু
3 দ্বারা বিভাজ্য হবে। এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটাকে খুব সুন্দর একটা অঙ্ক বলেছে যে যদি n সমান 24-এর কিউব যোগ 25-এর কিউব যোগ 26-এর কিউব 27-এর কিউব হয়, তাহলে n কে 102 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ভাগশেষ বের করতে বলছে। তাহলে n এর মান আমাদের বলে দিয়েছে, বলছে n কে যদি 120 দ্বারা ভাগ করি, n অর্থাৎ এই যে সংখ্যাটা, এটাকে যদি আমরা 120 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে বের করতে হবে। এখন তুমি যদি এগুলোর সবগুলোর কিউব যদি আলাদা করে বের করতে চাও তাহলে কিন্তু অঙ্ক শেষ, অঙ্ক আর হবে না, ঠিক আছে, হবে সারাদিন লেগে যাবে। তাহলে ট্রিক্সটা কি, n সমান বলছে 24-এর কিউব, 25-এর কিউব, 26-এর কিউব এবং 27-এর কিউব দেওয়া আছে। এবার দেখো আমরা এক কাজ করি যে 24-এর কিউব তার সাথে নিয়ে আসি 27-এর কিউবকে, আর এখানে 25-এর কিউব তার সাথে নিয়ে আসি 26-এর কিউবকে। এখন a কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, a কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই যদি করি তো দেখো এখানে কি আসবে, 24 আর 27 যদি যোগ করো, এ প্লাস বি, এ মানে 24, বি মানে 27, যোগ করে দাও, 7 4 11, 1 হাতে আছে 1, 5 51, তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু কি হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসবে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস, সরি মাইনাস হবে, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস হবে, এটা হবে, ঠিক আছে। এরপরে এখানে প্লাস আছে মানে এখানে প্লাস দেব। এবার এই দুটোকে যদি আমরা এ প্লাস বি করি কত হবে, এটা দেখো 5 6 11, 1 হাতে আছে 1 2 2 4 1 5 51 হলো এ প্লাস বি ইন্টু আরেকটা ব্র্যাকেটে কি হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এই যে সংখ্যাটা এখানে 51 ইন্টু একটা সংখ্যা, আবার প্লাস এখানে 51 ইন্টু আরেকটা সংখ্যা আছে, দুটোর মধ্যে কি হবে 51 কমন চলে যাবে, 51 কমন থাকলে এখানে সংখ্যাটা পড়ে থাকবে। এইবার এই যে সংখ্যাটা আমরা এখানে পাবো সেই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে বলছে, 102 দ্বারা ভাগ করতে বলছে। অঙ্কটা ভালো করে একটু বুঝতে হবে, বুঝেছো তো, অঙ্কটা ডাইরেক্ট অঙ্ক তো নয়, একটু বুঝে করতে হবে। তাহলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমাদের বলছে যে 102 দিয়ে ভাগ করতে হবে, 102 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, 102 দিয়ে আমি ভাগ করব, কিন্তু এখানে কি পড়ে থাকবে সেটা দেখতে হবে, এখানে কি পড়ে থাকবে সেটা দেখতে হবে। একটা জিনিস দেখো, 51 দিয়ে যদি আমরা 102 কে ভাগ করি তাহলে নিচে কত আসছে, 2 চলে আসছে, ঠিক আছে, 2 1 2, 5 2 10, নিচে কত আসছে 2। এইবার এই জায়গাটা যেটা পড়ে থাকবে সেটা যদি একটা জোড় সংখ্যা হয়, সেই সংখ্যাটা যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে কি হবে, এই 2 দিয়ে জোড় সংখ্যা কেটে যাবে, তাহলে আমাদের কি হবে, ভাগশেষ আমাদের শূন্য হয়ে যাবে, তাই না। যদি এই যে সংখ্যাটা পড়ে থাকবে এই সংখ্যাটা যদি একটা যুগ্ম সংখ্যা হয়, একটা জোড় সংখ্যা হয়, তাহলে সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, কেটে যাবে। কিন্তু যদি যুগ্ম সংখ্যা না হয় তাহলে আলাদা করতে হবে। তো এখানে ফ্যাক্টরটা এইভাবেই দিয়েছে যে এটা যুগ্ম সংখ্যাই আসবে, তাহলে 2 দিয়ে এই যুগ্ম সংখ্যাটা কেটে গেলে তোমার ভাগশেষ কিন্তু শূন্য চলে আসবে। এখন কিভাবে বুঝবো যে এটা যুগ্ম সংখ্যা আসবে, দেখো এটা বলছি এ, এটাকে বলছি বি, 24 হলো এ 27 হলো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমাদের এ প্লাস বি করলাম ইন্টু এ স্কোয়ার অর্থাৎ 24 স্কোয়ার। এবার তুমি যদি 24 স্কোয়ার করো 4 4 আর 16 6 অর্থাৎ একটা যুগ্ম সংখ্যা আসবে, একটা কি আসবে, যুগ্ম সংখ্যা আসবে, মানে জোড় সংখ্যা, আমি জু লিখে দিচ্ছি। আচ্ছা এ স্কোয়ার গেল মাইনাস এ বি, এ বি মানে কি, 4 আর 7-এর মধ্যে ধরো 24 ইন্টু 27 হবে, তাই না, এ বি মানে কত 24 ইন্টু 27। এবার 24 ইন্টু 27 করলে 4 7 28-এর কত হচ্ছে 8, 4 7 28-এর কত হচ্ছে 8, তার মানে সেটা একটা যুগ্ম সংখ্যা হবে, এটা একটা কি হবে
যুগ্ম সংখ্যা হয়ে যাবে। প্লাস এ স্কোয়ার মাইনাস এবি প্লাস কি হবে বি স্কোয়ার, প্লাস যদি বি স্কোয়ার হয় বি এর মান কত, এখানে 27, 27 স্কোয়ার করলে 7 7 49 9 হচ্ছে, 9 যদি হয় তাহলে এটা একটা অযুগ্ম সংখ্যা চলে আসছে। একই রকম ভাবে এখানে যদি দেখি 25 স্কোয়ার, তাহলে 5 5 25 5 মানে অযুগ্ম সংখ্যা হচ্ছে। এবার কি হচ্ছে মাইনাস এবি, এবি মানে হলো এটার সাথে এটা গুণ করতে হবে, 5 6 30 শূন্য হবে, শূন্য যদি হয় তাহলে সেটা একটা যুগ্ম বা জোড় সংখ্যা চলে আসবে। আর 26 স্কোয়ার মানে 6 6 36 6 মানে জোড় সংখ্যার স্কোয়ার সবসময় যুগ্মই হবে, তাহলে এটাও কিন্তু একটা যুগ্ম সংখ্যা চলে আসছে। এবার দেখো আমরা যখন এই দুটোর থেকে 51টা কমন নিয়ে নেব তাহলে এখানে কি থাকবে, যে যুগ্ম মাইনাস যুগ্ম প্লাস অযুগ্ম প্লাস অযুগ্ম মাইনাস যুগ্ম প্লাস যুগ্ম, ঠিক আছে, এরকম থাকবে। তো এখন দেখো দুটো অযুগ্ম সংখ্যা আছে, দুটো অযুগ্ম সংখ্যার যোগফল কি হয়, ধরো আমি বলছি যে 7 যোগ 3, তাহলে 7 অযুগ্ম 3ও কি অযুগ্ম, দুটো অযুগ্ম সংখ্যার যোগফল কি হয়, একটা যুগ্ম সংখ্যা হয়ে যায়। তুমি আরো এক্সাম্পল নিতে পারো, 1 যোগ 3 কত হচ্ছে 4, তাহলে দুটো অযুগ্ম সংখ্যা, দুটো বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি, কি যুগ্ম সংখ্যা। এবার তাহলে এই বাদবাকি কি হচ্ছে, সব যুগ্ম সংখ্যা হয়ে যাচ্ছে। এবার যুগ্ম সংখ্যার মধ্যে যোগ বিয়োগ যদি করো, যুগ্ম সংখ্যার মধ্যে যোগ বিয়োগ করলে সবসময় যুগ্ম সংখ্যাই আসবে। যদি তুমি 10 থেকে যদি 4 বিয়োগ করো 6 আসবে, তাহলে যুগ্ম সংখ্যার বিয়োগফল যুগ্ম সংখ্যা হয়। তুমি যদি 10 এর সাথে 4 যোগ করো 14 আসবে, তাহলে যুগ্ম সংখ্যার যোগফল কি হচ্ছে, যুগ্ম সংখ্যা চলে আসবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের এটা পুরোটা কিন্তু যুগ্ম সংখ্যা চলে আসছে, 2 দিয়ে আমরা এই পুরো যুগ্ম সংখ্যাটাকে কাটলে আমাদের একটা মান চলে আসবে, জানি না কত, দরকার নেই আমাদের, কিন্তু ভাগ চলে যাচ্ছে। যুগ্ম সংখ্যা অর্থাৎ 2 দিয়ে যুগ্ম সংখ্যাকে ভাগ যাচ্ছে, তাহলে আমাদের কিন্তু ভাগ শেষ থাকবে না, ভাগ শেষ হয়ে যাবে 0, অপশন ডি। তো তোমাদের কিন্তু অবশ্যই লাইক করতে হবে, ভিডিওটাতে অবশ্যই লাইক করতে হবে। তোমাদের এত শর্টকাট ট্রিক্স আমি বুঝিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের কাছে আমি একটা লাইক অবশ্যই আশা করি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 15 বলছে যে 1845 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, 1845 এর সাথে কত যোগ করলে যোগ করা উচিত যাতে 3 4 5 এবং 6 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ কত দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 4 5 আর 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এর সাথে কত যোগ করলে, আমরা কত যোগ করলে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা পাবো সেটা এত দ্বারা বিভাজ্য হবে। তো এটা 2 দিয়ে ভাগ করো, লসাগু করে দাও, 3 1 1, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে কত হচ্ছে 60। তাহলে এই যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাগুলো আছে এদের লসাগু হয়ে যাচ্ছে 60। এবার দেখো 60 দিয়ে আমাদের 1845কে ভাগ করতে হবে, 60 দিয়ে 1845কে ভাগ করতে হবে। 3 6 18, 180 হয়ে যাচ্ছে, একটা শূন্য হবে এখানে 45। দেখো এই জায়গাটা ভালো করে আমাদের বুঝতে হবে, বলছে যে 100, এই যে 1845-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে, 1845-এর সাথে আমরা কত যোগ করব যাতে আমাদের সেই সংখ্যাটা এত এত দ্বারা বিভাজ্য, মানে হলো 60 দ্বারা বিভাজ্য, মানে এদের লসাগু দ্বারা বিভাজ্য। এত 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 এরকম যদি দেওয়া থাকে যে এত দ্বারা বিভাজ্য, তার মানে কি 60 দ্বারা বিভাজ্য, 60 দ্বারা বিভাজ্য, 60 দ্বারা বিভাজ্য, তাহলে এর সাথে কত যোগ করতে হবে যাতে সেটা 60 দ্বারা বিভাজ্য হয়ে যায়, 1845-এর সাথে কত যোগ করতে হবে যাতে সেটা 60 দ্বারা বিভাজ্য হয়ে যায়। দেখো সংখ্যাটা কি 60 দ্বারা বিভাজ্য হচ্ছে, হচ্ছে না, এখানে কত আছে 45 আছে, তাহলে এর সাথে আরো কিছু যোগ করতে হবে। কত যোগ করতে হবে, এখানে যে 60 আছে না, এখানে যদি 60 হয়ে যেত, 60 হয়ে গেলে তাহলেই একবার বেশি যেত, তাহলে এটার থেকে আমরা এটা মাইনাস করে দেবো। 60 থেকে যদি আমরা 45 মাইনাস করি কত আসবে, 15 চলে আসবে। অর্থাৎ এই যে 15 আছে, এই যে 15 আছে, এখানে যদি আরো 15 বেশি থাকতো, 15 যদি বেশি থাকতো তাহলে 45-এর সাথে 15 যোগ করলে কত হতো, 60 হয়ে যেত, 60 হয়ে যেত, তাই না। 45-এর সাথে যদি আমরা 15 যোগ করতাম তাহলে কত হয়ে যেত,
60 হয়ে যেত, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 15, আরও 15 যোগ করতে হবে, তাহলে এদের বিয়োগফলটাই অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আজকে তোমাদের আমি এই 15টা অঙ্কই করালাম। তোমাদের বিভাজ্যতার রুলসগুলো তো দেখালাম, সেই রুলসগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। তার সাথে তোমাদের বললাম যে আগে একটা ভিডিও ছাড়া হয়েছে যেখানে বিভাজ্যতার যত রুলস আছে সেইগুলো কিন্তু আমি প্রত্যেকটা আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো। এবং তার সাথে সাথে এখানে যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলোকে তোমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে। তোমাদের ড্রিম জব যাদের যাদের এসএসসি জিডি তাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, সবাইকেই পরিশ্রম করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, এক্সামে ক্র্যাক করতে হবে। ঠিক আছে, এই টার্গেট নিয়ে তোমরা কন্টিনিউয়াস ক্লাস করতে থাকো। আর যদি কোনো প্রবলেম হয় কোনো একটা অঙ্ক সেটা যদি বুঝতে না পারো বা তোমাদের ফিডব্যাক অবশ্যই দেবে কেমন লাগলো ক্লাসটা। ঠিক আছে, আশা করি সবাই ফিডব্যাক দেবে এবং যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে ধন্যবাদ, আজকে এখানেই রাখছি।